হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং সুপ্রিমেসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাফায়েত হোসেন শিফাত আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের ক্লাস হচ্ছে ভুল সংশোধনী জাবেদা, যেগুলো আর্থিক বিবরণী প্রস্তুতের পরে লেনদেনগুলো উদ্ভব হয়, নতুন করে ভুল সৃষ্টি হয় বা দেখা যায়, সেগুলোকে কারেকশন করে সংশোধিত যে রেওয়া মিল তৈরি করার পদ্ধতি সেগুলো শেখা। তো এর আগে আমরা আর্থিক বিবরণীর প্রস্তুতির পরে উদ্ঘটিত ভুলগুলোকে কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে কথা বলবো। তার আগে আমরা কি করেছিলাম যে সচরাচর রেওয়া মিল তৈরি করার আগে ভুল নিয়ে কাজ করেছিলাম, আবার রেওয়া মিল তৈরি করার পরে ভুল নিয়ে কাজ করেছিলাম। কিন্তু এখন আমরা কি করব, আর্থিক বিবরণী প্রস্তুত করার পরে উদ্ঘটিত যেই সকল ভুল আছে সেগুলো দিয়ে ভুল সংশোধন করার চেষ্টা করব। তো এখন যখন আপনি এই পর্যায়ে চলে যাবেন, যেমন আর্থিক বিবরণীর প্রস্তুতের পরে উদ্ঘটিত ভুল নিয়ে কাজ করবেন, তখন আপনি একটা জিনিস মাথায় রাখবেন। আপনি যদি ছেলে হয়ে থাকেন আপনি হচ্ছেন এখন সিগমা বয়েস, আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন আপনি এখন অ্যাটিটিউড গার্ল। ঠিক আছে, আপনাদের আগের কোনো সম্পর্ক নাই আপনাদের পুরানো সব কিছু বাদ হয়ে গেছে। অর্থাৎ চূড়ান্ত হিসাব প্রস্তুতের আগে আপনার যত রকম লেনদেন ছিল, যেই সকল নামিক হিসাব ছিল, যেমন ক্রয় ছিল, তারপর বলেন মানে মূলধন টাইপের কিছু, বা অন্য যে কোনো আদার্স নামিক হিসাব, যেমন যা, ডালিম, কলিম, সেলিম ইত্যাদি, অমুক তমুক, সবার সাথে সকল সম্পর্ক শেষ। আপনি এখন সিগমা বয়েস, অ্যাটিটিউড গার্ল। এখন আপনি কিভাবে করবেন চলুন দেখি। আকাশের হিসাব বইতে নিম্নলিখিত ভুলসমূহ আর্থিক বিবরণী প্রস্তুতের পরে ধরা পড়ে। ভুলগুলো সংশোধনের জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। ঠিক আছে, এর আগের ভুল সংশোধনের জাবেদার ক্ষেত্রে ডেবিট ক্রেডিট নির্ণয় করা খুবই সহজ ছিল। আমরা মোটামুটি এক পাশ ডেবিট পেলে অন্য পাশে কী হবে সেটা আমরা বুঝতে পেরেছি। কিন্তু এখানে যেহেতু আর্থিক বিবরণী প্রস্তুতের পরে করতে হবে, তাহলে এখন আমাকে সিগমা বয়েস আর অ্যাটিটিউড গার্ল হতে হবে। সেজন্য আমরা কি করব চলুন দেখি। ক্রয় বইয়ের যোগফল 150 টাকা কম গণনা করা হয়েছে। সচরাচর ক্রয়ের জাবেদাটা কি থাকে? নর্মালি জাবেদা ক্রয় ডেবিট, পাওনাদার হিসাব কি ক্রেডিট, তাই না? যেহেতু বলেছি আমরা অ্যাটিটিউড বয় আর অ্যাটিটিউড গার্ল সিগমা বয়, সো আমাদের ক্রয়ের যে জাবেদাটা, সেখানে আমাদেরকে ক্রয়কে বাদ দিয়ে দিতে হবে, কারণ ক্রয়ের কাজ হয়ে গেছে কোথায়? বিশদ আয় বিবরণীতে। অর্থাৎ আয় নির্ণয় করার সময় আমরা ক্রয় এখানে কাজ করছি, আর ক্রয়ের সাথে কে সম্পৃক্ত? পাওনাদার। পাওনাদার কি একটা দায়। পাওনাদার কোথায় যায়? উদ্ধৃতপত্রে বা চূড়ান্ত হিসাবের ওই যে দায় পাশে যায়। তাহলে এখন আমাদেরকে যেহেতু পুরানো জিনিস বাদ দিয়ে দিতে হবে, তাহলে ক্রয়ের জায়গায় আমরা কি নিব? আয় ব্যয় বিবরণী সমন্বয়। আর যেহেতু ক্রয়ের সাথে সৃষ্টি হয় কে? পাওনাদার, আমরা প্রদেয় হিসাব বা পাওনাদারকে সাথে নিব। তাহলে 150 টাকা যেহেতু ক্রয় কমাইছে, তাহলে ক্রয়ের হিসাব ছিল ক্রয় ডেবিট, বিবিট, পাওনাদার থাকতো ক্রেডিট। তাহলে ক্রয় বাড়াতে হলে আমাকে কি করতে হবে? কি বাড়াতে হবে বলুন? ক্রয় হিসাবেরটাকে ডেবিট করতে একটু বাড়াতে হবে, আর প্রদেয় হিসাব বা পাওনাদার ক্রেডিটের ক্ষেত্রে বাড়াতে হবে। যেহেতু ক্রয় লিখতে পারবো না, সো এখানে কি হবে? আয় ব্যয় বিবরণী সমন্বয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ক্রেডিট, কারণ পুরানো কোনো কিছুর সাথে আমাদের সম্পর্ক নাই। ক্রয় আসবে না, আসবে কে? আয় ব্যয় সমন্বয় বিবরণী। এই যে আয় বিবরণী সমন্বয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, কারণ এই দুইটার কাজই কোথায় আছে? উদ্ধৃতপত্রে এবং কোথায়? এই আয় ব্যয় বিবরণীতে আছে, মানে বিশদ আয় বিবরণীতে আছে। সেজন্য এই দুইটাকেই নিব, স্পেসিফিক্যালি ক্রয় কিংবা কোনো পাওনাদারের নাম আমরা নিব না। এখন আসি খ নাম্বার লেনদেনে। 5,000 টাকার আসবাবপত্র ক্রয় ভুলে ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে। ওই সেম কেস, ক্রয় হিসাব নামের আমাদের এখন আর কোনো কাজ হবে না। এখন কি হবে? আয় ব্যয় বা আয় বিবরণী সমন্বয় হিসাব আর আসবাবপত্র হিসাব। আসবাবপত্র কি একটা সম্পত্তি। তাহলে আমরা এখন কি লিখব? ক্রয় হিসাবকে যেহেতু ডেবিট করা হয়েছে, তার মানে আয় বিবরণী সমন্বয় হিসাবকে ডেবিট করা হয়েছে। এখন আমরা আয় বিবরণী সমন্বয় হিসাবকে এই দেখো কি করে দেব? ক্রেডিট করে দেব। আর আসবাবপত্র সম্পত্তি হিসাবকে ডেবিট করে দেব। সিম্পল, ঠান্ডা মাথায় চিন্তা করলে পাওয়া যাবে। গ নম্বর লেনদেনটা কি আছে? ধারে পণ্য বিক্রয় 2,500 টাকা, ভুলে বিক্রয় হিসাবে 250 টাকা লিখছে। একটা শূন্য কেটে দেওয়ার ফলে মোট শর্ট হয়ে গেছে কত? ঘাটতি পড়ে গেছে 2,250 টাকার। 2,250 টাকাই কম লিখে ফেলছে। আর এখানে কি আছে? বিক্রয়। সো বিক্রয় থাকলে আমরা এখন সিগমা বয়, অ্যাটিটিউড গার্ল, আমরা কি করব? বিক্রয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের সম্পর্ক এখন কোথায়? আয় ব্যয়
সমন্বয়ে বিবরণী বা আয় বিবরণী সমন্বয় হিসাবের সাথে, আর বিক্রয়ের সাথে কি সম্পর্কিত? দেনাদার। বিক্রি করলে কি বাড়ে? ধারে দেনাদার বাড়ে। তাহলে দেনাদারের টাকা আমি কম লিখছি, দেনাদার কি থাকে? ডেবিট। তাহলে দেনাদারের টাকা বাড়াইতে হইলে এখন আমাকে কি হবে? দেনাদারকে ডেবিট করতে হবে, বাড়াতে হবে। আমি কত কম লিখছিলাম? 2250 টাকা। তাহলে দেনাদার বা প্রাপ্য হিসাব কি হবে? ডেবিট। আর আয় বিবরণী সমন্বয় হিসাব হয়ে যাবে ক্রেডিট। এই যে এখানে দেখো গ নাম্বারে তারা কি দিয়েছে, যে প্রাপ্য হিসাব না লিখে দিয়েছে কি? অনিশ্চিত হিসাব ডেবিট, আর আয় বিবরণী সমন্বয় হিসাব ঠিকই ক্রেডিট লিখছে। এখন কথা হচ্ছে এখানে অনিশ্চিত হিসাব কেন লিখলো, কেন দেনাদার বা প্রাপ্য হিসাব লিখলো না? এটার জন্য একটা ব্যাখ্যা রয়েছে, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী সকল প্রকার যেই দায় আছে সেগুলোকে হিসাবের বিবেচনায় আনতে হয়। ঠিক আছে, ভবিষ্যতে যে দায় সৃষ্টি হবে সেটার জন্য তহবিল আমরা সৃষ্টি করি। এছাড়াও কি করি? বকেয়া যেই দায় থাকে সেগুলোকে আমরা হিসাবের খাতায় নিয়ে থাকি। এছাড়াও সামনে যেই দায় পরিশোধ করতে হবে সেগুলোকে আমরা হিসাবের খাতায় নিয়ে নিই। কিন্তু আয়ের ক্ষেত্রে এটা সম্পূর্ণ কি হয়? উল্টা হয়। শুধুমাত্র আয় উপার্জন করা হলেই লেখা হয়, ভবিষ্যতে পাবো এই ধরনের আয় সচরাচর আমরা কি করি না, লিখি না। সো সেই জায়গা থেকে তারা লিখেছে অনিশ্চিত হিসাব ডেবিট, আয় বিবরণী সমন্বয় হিসাব ক্রেডিট। কিন্তু আপনি যদি দেনাদার বা প্রাপ্য হিসাব লেখেন সমস্যা নাই, এটাও সঠিক। তারপরে আমরা যাই ঘ নাম্বার লেনদেনে। সমাপনী মজুত পণ্য 9000 টাকা বেশি গণনা করা হয়েছে। সমাপনী মজুত পণ্যের নর্মালি জাবেদা থাকে, সমাপনী মজুত পণ্য ডেবিট হয়। ঠিক আছে, আর অপোজিট সাইডে মানে কিছু থাকে নাই যেহেতু, তাহলে এখন আমাদেরকে কি করতে হবে? সমাপনী মজুত পণ্য কোথায় যায় সেটা একটু খুঁজে বের করতে হবে। সমাপনী মজুত পণ্য সচরাচর কোথায় যায়? আয় বিবরণীতে যায়। সো এখানে তাহলে কি আসবে? আয় বিবরণী সমন্বয় হিসাবটা অটোমেটিক্যালি চলে আসছে। তো সমাপনী মজুত পণ্য নর্মালি থাকে ডেবিট, যেহেতু এটাকে কম বেশি দেখানো হয়েছে তাহলে কমাইতে হলে এটাকে কি করতে হবে? ক্রেডিট। আমরা লিখব সমাপনী মজুত পণ্য ক্রেডিট, আয় বিবরণী সমন্বয় হিসাব ডেবিট। চলুন দেখি। এই যে আয় বিবরণী সমন্বয় হিসাব ডেবিট, সমাপনী মজুত পণ্য ক্রেডিট। সমাপনী মজুত পণ্য সচরাচর ডেবিট থাকে, এটাকে কমাইতে হলে করতে হবে ক্রেডিট। অপোজিট সাইডে কিছু নাই, আর আমরা এখন সিগমা বয়, অ্যাটিটিউড গার্ল, আমাদের সাথে পুরনো কারো কোনো সম্পর্ক নাই। সো আমাদেরকে আয় বিবরণী সমন্বয় হিসাব নিয়েই কাজ করতে হবে। নম্বরে কি আছে? পণ্য ক্রয় 2000 টাকা, ভুলে দৈনিক ক্রয় বইতে 1200 টাকা হিসাবভুক্ত হয়েছে। আচ্ছা, পণ্য ক্রয় 2000 টাকা, ক্রয়ের কাজ যাবতীয় কোথায় যাচ্ছে? আয় বিবরণীতে যাচ্ছে, আয় বিবরণী সমন্বয়। কারণ আমাদের তো এই যে ক্রয় বা কোন কার কাছ থেকে ক্রয় এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। আর দৈনিক ক্রয় বইতে কত লিখছে? 1200 টাকা লিখছে। হওয়ার কথা ছিল 2000, লিখছে হচ্ছে 1200। তাহলে শর্ট কোর্সে কত টাকা কম লিখছে? 800 টাকা। এই 800 টাকা আমার কোথায় দেখাতে হবে? আয় বিবরণীতেই তো যাবে, তাই না? সেখানেই আমাকে কি করতে হবে? ডেবিট করতে হবে। কারণ ক্রয় কি? ক্রয় হচ্ছে ডেবিট, আর পাওনাদার বা প্রদেয় হিসাব কি? ক্রেডিট। কম লিখছে 800 টাকা, তাহলে কম বাড়াই দিব, কমটাকে বাড়াই দিব। আয় বিবরণী সমন্বয় হিসাব হয়ে যাবে কি? ডেবিট 800 টাকা, আর প্রদেয় হিসাব পাওনাদার ক্রেডিট 800 টাকা। নতুন করে আর দায় সৃষ্টি হলো। এই যে আয় বিবরণী সমন্বয় হিসাব ডেবিট 800 টাকা, প্রদেয় হিসাব ক্রেডিট 800 টাকা। দেখা যাচ্ছে স্পষ্ট সুন্দরভাবে। আমরা শেষের সংশোধনীটায় যাই। বিক্রয় বহির যোগফল 3500 টাকা বেশি দেখানো হয়েছে। বিক্রয় করার ফলে কি সৃষ্টি হয়েছিল? দেনাদার সৃষ্টি হয়েছিল, তাই না? দেনাদার কি বেশি দেখাই ফেলছিলাম? 3500 টাকা। তাহলে দেনাদার কি আমি এখন কি করব? কমাই দিব। তাহলে দেনাদার সচরাচর কি থাকে? ডেবিট থাকে। তাহলে দেনাদার ডেবিটটাকে কমাইতে হলে কী করতে হবে? ক্রেডিট সাইডে দেখাইতে হবে। এখন অপোজিটে কি হবে? ওই যে আয় বিবরণী সমন্বয় হিসাব, সহজ হিসাব, আয় বিবরণী সমন্বয় হিসাব হবে। সো এখানে আমরা কি করব? আয় বিবরণী সমন্বয় হিসাব ডেবিট 3500, বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট 3500। এই যে আয় বিবরণী সমন্বয় হিসাব ডেবিট 3500 টাকা, প্রাপ্য হিসাব ক্রেডিট 3500 টাকা। ক্লিয়ার? এর বাইরে সচরাচর আসে না, এগুলি আসে। একটু ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে দেখলে হয়ে যাবার কথা। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে ফেলেন, দেরি করবেন না। এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। আচ্ছা, আমরা আর্থিক বিবরণীর পরে যেই ভুল হয় সেগুলো নিয়ে কিভাবে সংশোধন করা যায় সেটা আমরা শিখছি।
এখানে দুইটা জিনিসই মাথায় রাখতে হবে, ওই যে আমি সিগমা বয়, আপনি সিগমা বয়, আপনি অ্যাটিটিউড গার্ল, আপনাদের সাথে পুরনো কোনো কিছু সম্পর্ক নাই। আপনি কাজ করবেন আয় বিবরণী সমন্বয় হিসাব নাম নিয়ে, মানে আয় ব্যয় বিবরণী নিয়ে, এবং অপোজিট সাইডে বিক্রি করলে হয় দেনাদার, আর পণ্য কিনে থাকলে হবে পাওনাদার। সেটা নিয়ে কোথায় কি বাড়াতে হবে কমাতে হবে সেটা একটু খেয়াল রাখবেন, বাস। এখন আমরা আরেকটু ঝামেলাপূর্ণ অঙ্কে যাই, যেটা হচ্ছে অশুদ্ধি সংশোধন পরবর্তী রেওয়া মিল। ভুল ত্রুটি সংশোধন করে নতুন একটা রেওয়া মিল কীভাবে তৈরি করা যায়, সেটা কিভাবে হয়। প্রশ্নটাকে ভালো করে পড়তে হবে। রেওয়া মিল প্রস্তুতের পরে কিন্তু চূড়ান্ত হিসাব প্রস্তুতের আগে ভুল হওয়ার ফলে এই ভুলগুলো সংশোধনের জন্য জাবেদা প্রদান করে নতুন রেওয়া মিল তৈরি করা হয়। সাধারণত রেওয়া মিল প্রস্তুতের পরে চূড়ান্ত হিসাব প্রস্তুতের আগে ভুল হলে কিন্তু আমাদের নর্মালি রেওয়া মিলে কী চলে আসে, অনিশ্চিত হিসাব চলে আসে, তাই না। নর্মালি ভুল হলে অনিশ্চিত হিসাব দিয়ে কিন্তু আমরা রেওয়া মিল মিলাইছি। রেওয়া মিল করার পরে দেখছি যে আরও নতুন কিছু এন্ট্রি আছে, সেগুলা ভুল সংশোধন করে নতুন রেওয়া মিল এখন আমরা করব। আগে যে রেওয়া মিলটা দেওয়া আছে সেটা একটু দেখি। এখানে অনেক সময় ভুল এন্ট্রি দেওয়া থাকে, ইচ্ছা করে ভুল করে রাখে তারা, যাতে আপনি সঠিকভাবে বসান। নগদ ডেবিট ঠিক আছে, প্রাপ্য হিসাব ডেবিট 2846 টাকা ঠিক আছে, অফিস সাপ্লাইজ ডেবিট ঠিক আছে, অগ্রিম বীমা ডেবিট ঠিক আছে, অফিস ইকুইপমেন্ট ডেবিট ঠিক আছে, প্রদেয় নোট ক্রেডিট ঠিক আছে, প্রদেয় হিসাবও ক্রেডিট ঠিক আছে, মূলধন ক্রেডিট ঠিক আছে, উত্তোলন হবে ডেবিট দিয়ে রাখছে কোথায় দেখেন, ক্রেডিট পাশে, এটা আপনি বসায় নেবেন সুন্দর করে। মেরামত সেবায় ক্রেডিট ঠিক আছে, বেতন খরচ ডেবিট ঠিক আছে, বিজ্ঞাপন খরচ ডেবিট ঠিক আছে। আচ্ছা, যেই রেওয়া মিলটা তারা দিছে এখানে শুধুমাত্র উত্তোলনের টাকাটা উল্টাপাল্টা করে রাখছে, এটা আপনি সঠিকভাবে বসাবেন করার সময়। আর দেখি এখন হচ্ছে আমাদের যেই সংশোধনগুলি করতে হবে। হিসাব বই পর্যালোচনা করে নিম্নোক্ত তথ্যসমূহ নতুন করে উদ্ঘাটন করা হয়েছে, মানে পাইছে আর কি। প্রাপ্য হিসাব মানে দেনাদারের জের নির্ণয়ে 196 টাকা যোগ করার জায়গায় লিখছে 169 টাকা। লেখার কথা ছিল 196 টাকা, লিখছে কত, 169 টাকা। তাহলে কম লিখছে না, কত কম লিখছে এটা দেখি তো। 69 থেকে 79, 89, 20 টাকা আর হচ্ছে 60 টাকা, 27 টাকা। 27 টাকা কী করছে, কম লিখছে। এখন এই 27 টাকা আমার কী করতে হবে, দেনাদারের ক্ষেত্রে বানাতে হবে। তো দেনাদারের নর্মালি জাবেদারে কী থাকে, দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব কী থাকে, ক্রেডিট। সো আমরা এখানে কি লিখবো, দেনাদার হিসাব ডেবিট 27 টাকা ঠিকই লিখবো, কিন্তু এখানে কি বিক্রয় লিখতে পারবো, লিখতে পারবো না। কারণ কি, আমরা রেওয়া মিলের করার পরবর্তীতে এই অশুদ্ধগুলি সংশোধন করতেছি। কারণ রেওয়া মিলে আমরা এই সকল অশুদ্ধতার জন্য কি করেছিলাম, অনিশ্চিত হিসাব দিয়ে হিসাব মিলাইছিলাম এক। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে স্পেসিফিক্যালি কোন দেনাদারের কথা বলা হয়েছে সেটাও কিন্তু আমাদের এখানে উল্লেখ নাই, এটা আমরা হিসাবের মাধ্যমে ক্লোজ করে দিছি আগেই। সো এখানে আমাদের কি হবে, অনিশ্চিত হিসাব হবে। তাহলে কি লিখবো, বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট কত হবে, 27 টাকা। কিন্তু তার লিখছে কত টাকা, 73 টাকা। এটা একটা ভুল সংখ্যা লিখছে তারা, এখানে 27 টাকাই হবে, ঠিক আছে। আচ্ছা, সাধারণ জাবেদা থেকে খতিয়ান স্থানান্তরের সময় বিজ্ঞাপন খরচ 52 টাকা বাদ পড়ে গেছে। সাধারণ জাবেদা থেকে খতিয়ান স্থানান্তরের সময় কী হয়েছে সেটা তো আমার দেখা লাভ নাই, কারণ আমি তো রেওয়া মিল তৈরি করার পরে সংশোধন করতেছি, তো আমার সম্পর্ক রেওয়া মিলের সাথে। এর আগে কী হয়েছে এটা আমার দেখা লাভ নাই। নর্মালি বিজ্ঞাপন খরচ কী হয়, ডেবিট হয়। আর যেহেতু এখানে অপোজিট সাইডে ক্রেডিট কিছু পাচ্ছি না, তাহলে আর আমি যেহেতু রেওয়া মিলের করার পরবর্তী সংশোধনী করছি, তো আমাকে এখন কাজ করতে হবে কী নিয়ে, অনিশ্চিত হিসাব নিয়ে। ওকে, কারণ অনিশ্চিত হিসাবের মধ্যেই টাকাগুলো ওলটপালট হয়ে গেছে। তো বিজ্ঞাপন খরচ যেহেতু বাদ পড়ে গেছে, এখন বিজ্ঞাপন খরচকে আমরা নিয়ে আসবো। বিজ্ঞাপন খরচ দিব ডেবিট, অনিশ্চিত হিসাব দিব কি, ক্রেডিট 52 টাকা। এই যে 2 নাম্বার দেখতে পাচ্ছেন, বিজ্ঞাপন হিসাব ডেবিট 52, অনিশ্চিত হিসাব ক্রেডিট 52 টাকা। তারপরে 3 নাম্বারটায় যাই, প্রদেয় নোট 150 টাকা ক্রেডিট করা হয়েছে, যা প্রকৃতপক্ষে প্রদেয় হিসাবে ক্রেডিট করার কথা ছিল। আচ্ছা, প্রদেয় নোট, যেই নোটের টাকা আমাকে পরিশোধ করতে হবে 150 টাকা, এটা কি একটা দায়। আবার প্রদেয় হিসাব পাওনাদার কি, এটাও একটা দায়। তো প্রদেয় নোট আর প্রদেয় হিসাব মূলত দুইটাই দায়, কিন্তু এখানে 150 টাকা কি করছে, ক্রেডিট করে রাখছে প্রদেয় নোটের ক্ষেত্রে। আর প্রদেয় হিসেবে না লেখার কারণে কি হয়েছে, পাওনাদারটা প্রকৃতপক্ষে বাস্তবিক পাওনাদারটা কমে গেছে। তাহলে এখানে আমরা কি করব, এটার জন্য কিন্তু আমার কোনো হিসাবের ক্ষেত্রে, মানে নর্মালি রেওয়া মিলের ক্ষেত্রে টাকার অঙ্কে গরমিল হয় নাই, শুধু কি এন্ট্রিটা পাল্টায় গেছে। তাহলে আমরা এখন কি লিখব, চলো দেখি। প্রদেয় নোট কি হবে,
ক্রেডিট করা হয়েছে সেটাকে করতে হবে ডেবিট, আর প্রদেয় হিসাবকে করে দিব ক্রেডিট, কারণ দুইটাই ছিল দায়, দায়ের কারণে টাকার অঙ্কে কোনো পরিবর্তন হয় নাই, তাই আমরা হিসাবের খাতটা পাল্টাপাল্টি করে দিলাম, ঠিক হয়ে গেল। যেটাকে ক্রেডিট করার কথা ছিল সেটাকে করে দিলাম ক্রেডিট, যেটাকে ডেবিট করার কথা ছিল সেটাকে করে দিলাম ডেবিট। চলো দেখি, এই যে প্রদেয় নোট হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট 150 টাকা। আচ্ছা, এখানে আসি 4 নাম্বার এটিতে, সাপ্লাইজ 340 টাকা ডেবিট করার পরিবর্তে কত টাকা ডেবিট করছে? 34 টাকা, মানে একটা শূন্য তারা লিখতেই ভুলে গেছে। সাপ্লাইজ 340 টাকা ডেবিট করার পরিবর্তে 34 টাকা মাত্র ডেবিট করছে। এখন ডেবিটের জায়গায় ডেবিট ঠিকই থাকবে, আর এইখানে মূল ভুলটা করছে কোথায়? টাকার অঙ্কের ভুল। কত টাকা কম লিখছে দেখো তো, 34 টাকা লিখছে আর লেখার কথা ছিল 340 টাকা, তাহলে কম লিখছে হচ্ছে 306 টাকা। 306 টাকায় তারা ওলটপালট করে ফেলছে। এই টাকার জন্য রেওয়া মিলে আমার অনিশ্চিত হিসাবের দিয়ে এন্ট্রি আমার সমাপ্ত করতে হয়েছে, টাকার অঙ্ক ওলটপালট হয়ে গেছে, টাকা শর্ট হয়ে গেছে। সো এখন আমি খুঁজে পেয়েছি কত টাকা শর্ট লিখছে, 306 টাকা। তাহলে আমরা এখন কি করব? সাপ্লাইজ হিসাবকে লিখব ডেবিট 306 টাকা, অনিশ্চিত হিসাবকে ক্রেডিট লিখে 306 টাকা দিয়ে এই ঝামেলা শেষ করে দিব। চলো 4-এ দেখি। এই যে সাপ্লাইজ হিসাব ডেবিট 306 টাকা, অনিশ্চিত হিসাব ক্রেডিট 306 টাকা, শেষ ঝামেলা। 5 নম্বরে যাই। 5 নম্বরে কি লিখছে? প্রদেয় হিসাবে 600 টাকা ক্রেডিট পাশে কম দেখানো হয়েছে। প্রদেয় হিসাব হচ্ছে পাওনাদার, পাওনাদারের 600 টাকা ক্রেডিট পাশে কম দেখানো হয়েছে। নর্মালি পাওনাদার কি থাকে? পাওনাদার তো ক্রেডিটই থাকে। আর 600 টাকা কম দেখানোর ফলে কি হয়েছে? রেওয়া মিলে আমার অনিশ্চিত হিসাব দিয়া অঙ্ক মিলাইতে হয়েছে, কারণ টাকার অঙ্ক তো কম আছে, তাই না? তাহলে এখন আমি কি করব? প্রদেয় হিসাবে আবারও ক্রেডিট পাশে 600 টাকা বাড়াই দিব। প্রদেয় হিসাব তো ক্রেডিট পাশেই থাকে, সো ক্রেডিট পাশে 600 টাকা বাড়াই দিব, আর অপোজিটে ডেবিট পাশে কি দিব? অনিশ্চিত হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট 600 টাকা। এই যে অনিশ্চিত হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট 600 বা 600 টাকা। এখন আসি 6 নম্বরে। 6 নম্বর এন্ট্রিটা কি আছে? সেবা আয় হিসেবে 400 টাকা বেশি দেখানো হয়েছে। সকল ধরনের আয় কি হয়? ক্রেডিট থাকে। আর সেবা আয় কি হয়েছে? 400 টাকা দেখাইছে বেশি। সো সেবা আয় নর্মালি জাবেদা, মানে যে কোনো আয় কি থাকে? ক্রেডিট থাকে। তাহলে যেহেতু বেশি দেখানো হয়েছে, এটাকে আমার কমাইতে হলে ক্রেডিটটাকে কি করে দিতে হবে? ডেবিট করে দিতে হবে। আর অপোজিটে কি হবে? ওই যে অনিশ্চিত হিসাব, বা শেষ। অনিশ্চিত হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ডেবিট, আর অনিশ্চিত হিসাব হবে ক্রেডিট। এই যে সেবা আয় ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট, কত? 400 টাকা। নর্মালি আয় কি থাকে? ক্রেডিট থাকে, তাই না? ক্রেডিটটার মধ্যে 400 টাকা বেশি দেখায় ফেলছে, তাহলে ক্রেডিটটাকে কমাইতে হলে আমাকে ওটাকে ডেবিট করে নিতে হবে। সো সেবা আয় হিসাব নর্মালি থাকে ক্রেডিট, কিন্তু আমার 400 টাকা বেশি আছে বলে আমি এটাকে ডেবিট লিখে দিছি, তার মানে 400 টাকা কমে গেল, আর অপোজিটে অনিশ্চিত হিসাব আসছে ক্রেডিট। আচ্ছা, এখন আসি 7 নাম্বার এন্ট্রিটা। দুইটা একেবারে পাশাপাশি দিয়েছে, একই রকম লাগলেও কিন্তু দুইটা আলাদা। এখানে দেখো, সেবা আয় হিসাবের ক্রেডিট পাশে 600 টাকা স্থানান্তর বাদ পড়ে গেছে। মানে আমি 600 টাকা আর্নিং করছিলাম, কিন্তু এই আর্নিংটা আমি লিখিই নাই, এখানে বাদ পড়ে গেছে। এই ভুলটার জন্য আমার কি হয়েছে? রেওয়া মিলে অনিশ্চিত হিসাব দিয়ে আমার অঙ্ক মিলাইতে হয়েছে, কারণ বিশাল একটা টাকা আমি বাদ দিয়ে দিছি। এখন সেবা আয়ের ক্রেডিট পাশে 600 টাকা স্থানান্তর বাদ পড়ছে। সেবা আয় তো নর্মালি ক্রেডিট, তাহলে আমি এখন কি করব? সেবা আয়ের ক্রেডিট পাশে আবার 600 টাকা নিয়ে আসবো, আর ডেবিট পাশে কাকে নিয়ে আসবো? অনিশ্চিত হিসাবকে। এই যে অনিশ্চিত হিসাব ডেবিট, মেরামত সেবা আয় হিসাব ক্রেডিট, টাকার পরিমাণ হচ্ছে 600। এখন 8 নাম্বার এবং লাস্ট এন্ট্রিটায় যাই। অফিস সাপ্লাইজ ক্রয় করা হয় 174 টাকা, যা ভুলক্রমে অফিস ইকুইপমেন্ট হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। আচ্ছা, এখানে দেখো, অফিস সাপ্লাইজ কিনেছে 174 টাকা, যা ভুলক্রমে অফিস ইকুইপমেন্ট, মানে যেটা একটা খরচ ছিল, সেই খরচটাকে ভুলক্রমে সম্পত্তি হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। সম্পত্তিও কিন্তু রেওয়া মিলে ডেবিট থাকে, খরচসমূহ ডেবিট থাকে, তাই এই 174 টাকার কারণে টাকার অঙ্কে কোনো গরমিল হয় নাই। কিন্তু গরমিল হয়েছে কোথায়? সম্পত্তি আর কিসে? দায়ের ক্ষেত্রে। তাহলে এই যে 174 টাকা ভুলক্রমে অফিস ইকুইপমেন্ট হিসেবে লিপিবদ্ধ করছে, অফিস ইকুইপমেন্টটাকে এখন আমাকে কমায় দেখাইতে হবে না? বলো, হবে কি না? অবশ্যই দেখাইতে হবে। আবার যে অফিস সাপ্লাইজ ক্রয় করা হয়েছে, এই ক্রয়টাকেও তো আমার সঠিকভাবে দেখাইতে হবে। তো চলো আমরা দেখি। দেখো,
অফিস সাপ্লাইজ হিসাব করে দিছে ডেবিট, অফিস ইকুইপমেন্ট হিসাব কি করে দিছে ক্রেডিট। 174 টাকা, 174 টাকায় আর এক্সট্রা কিছু আসে নাই। কারণ কি, এই টাকার কারণে কোনো মানে এই লেনদেনের কারণে টাকার অঙ্কের কোনো পরিবর্তন রেওয়া মিলে হয় নাই, দুইটাই ডেবিট পাশে ছিল, টাকার অঙ্কে কোনো গরমিল হয় নাই। সো সেজন্য কি লিখছে, অফিস সাপ্লাইজ ডেবিট, অফিস ইকুইপমেন্ট ক্রেডিট। 174 টাকা, 174 টাকা জায়গায় আছে, জাস্ট হিসাবের খাতটাকে চেঞ্জ হয়ে গেছে, বাস শেষ। সো এই ছিল আমাদের সংশোধনীগুলি, ঠিক আছে। তো আমাদের প্রথমে একটা রেওয়া মিল ছিল, এই যে রেওয়া মিল, তারপরে হলো সংশোধনী। এখন সংশোধন পরবর্তী বা সংশোধিত রেওয়া মিল যেটাকে বলে সেটা আমরা বোঝার চেষ্টা করব, চলো। আচ্ছা, প্রথমে ভুল রেওয়া মিল যেটা থাকে সেটাকে আমরা সঠিকভাবে এখানে লিখবই, যে এভাবে প্রত্যেকটা এন্ট্রি এভাবে লিখে দুই পাশে কি করব, সমান করে দিব। কিভাবে, এই যে নগদ ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, অফিস সাপ্লাই ডেবিট, এটা এটা এটা, এই যে উত্তোলন ডেবিট, দেখো ঠিকঠাক লিখছে, মেরামত সেবা এক ক্রেডিট, সব কিছু লিখে এই পাশে হয়েছে 14,891 টাকা, এই পাশে 369 টাকা শর্ট হওয়ার কারণে অনিশ্চিত হিসাব লিখছে 369 টাকা, লিখে রেওয়া মিল মিলাইছে। এখন হচ্ছে আমাদের কি সংশোধন, আমরা কি কি সংশোধন করলাম। প্রথম সংশোধনটা ছিল কি, প্রাপ্য হিসাব, এখানে 73 না, ওই যে 27 টাকা হবে, ঠিক আছে। প্রাপ্য হিসাব ডেবিট 27 টাকা যোগ হবে প্রাপ্য হিসাবের সাথে। আচ্ছা, এই যে দেখো, এই আমি আসলে একটা পেনের ব্যবস্থা ব্যাপারটা বুঝাই। প্রাপ্য হিসাবকে আমার 27 টাকা কি ডেবিট মানে বৃদ্ধি করতে হয়েছিল, এই ভুল রেওয়া মিলের টাকাটা এই যে এখানে, এই যে এখানে ডেবিট পাশে 27 টাকা লিখলাম, ঠিক আছে। এটা 73 না, এটা হবে 27, ওকে। সংশোধনের পরে ডেবিট পাশে প্রাপ্য হিসাবে 27 টাকা বেড়েছিল। সো সংশোধিত রেওয়া মিলে মোট টাকাটা যোগ বিয়োগ করে যা হবে সেটা লিখব। সো প্রাপ্য হিসাব আগে ছিল 2846 টাকা, নতুন হয়েছে কত, 73 টাকা, সব মিলে মানে 27 টাকা, সব মিলে যোগফল যত হয় তত আমরা লিখলাম। আচ্ছা, ঠিক আছে। এরপরে কি আছে, অফিস সাপ্লাই ছিল আগে 664 টাকা, ওকে। তাহলে দেখি অফিস সাপ্লাইয়ের সাথে কি কি কাজ আছে আমাদের। অফিস সাপ্লাইয়ের দুইটা কাজ আছে, এই যে এটা হচ্ছে একটা, এখানে সাপ্লাইজ হিসাব ডেবিট হয়েছিল 306 টাকা, আরেকটা সাপ্লাইজ ছিল কোথায় যেন, এই যে অফিস সাপ্লাইজ ছিল, এখানেও ডেবিট হচ্ছে 174 টাকা, অর্থাৎ অফিস সাপ্লাইজের সাথে আরও এই দুইটা এন্ট্রি যোগ হবে। এই যে দুইটা কি করছে, অফিস সাপ্লাইজের ডেবিট পাশে দুইটাই যোগ করছে। এখন যোগ করার পরে যত হয়েছে পুরাটা এখানে ডেবিট পাশেই লিখছে। তারপরে দেখি অগ্রিম বিমার কোনো কাজ ছিল না, অফিস ইকুইপমেন্টের একটা কাজ ছিল শেষ জাবেদাটার মধ্যে। আচ্ছা, অফিস ইকুইপমেন্টটাকে কি করতে হইতো, আমাকে ক্রেডিট করতে হইতো কত, 174 টাকা। আচ্ছা, অফিস ইকুইপমেন্ট নর্মালি কি থাকে, এই যে এখানে দেখো, অফিস ইকুইপমেন্ট নর্মালি থাকে ডেবিট, কিন্তু আমার সমন্বয়ে কী করতে বলছিল যে 174 টাকা অফিস ইকুইপমেন্ট ক্রেডিট করতে বলছিল, 174 টাকা। আচ্ছা, ক্রেডিট, তাহলে ডেবিট থেকে ক্রেডিট কি করলাম, বাদ দিলাম, বাদ দেওয়ার ফলে কি হলো, এই যে 5094 টাকা আমার হিসাব থাকলো ডেবিটের জের ব্যালেন্স। তারপরেরটা কি এন্ট্রি, প্রদেয় নোট, প্রদেয় নোটেরও কাজ ছিল। প্রদেয় নোটে কী কী কাজ ছিল, এই যে দেখি, প্রদেয় নোট ডেবিট করতে বলা হয়েছিল কত, 150 টাকা। আচ্ছা, দেখি, প্রদেয় নোট ক্রেডিট আইটেম 1300 টাকার জের ছিল, এখন আমাকে ডেবিট করতে বলা হয়েছে 150 টাকা। তাহলে 1300 থেকে 150 চলে গেলে কত থাকবে, 1150 টাকা। এই ক্রেডিটের পাশে যাবে, কারণ এন্ট্রিটা তো ক্রেডিটের, তাই না, ক্রেডিটের টাকাটাই বড়। বোঝা যাচ্ছে, ক্লিয়ার, আশা করি বোঝা যাচ্ছে। তারপরে হচ্ছে কি প্রদেয় হিসাব বা পাওনাদার, পাওনাদার ক্রেডিট, এই যে নর্মালি 1954 টাকা লেখা আছে। এখন আসি সমন্বয়ে, পাওনাদারের কি কি কাজ ছিল সমন্বয়ে কোথাও দেখি, প্রাপ্য হিসাব তো দেনাদার, এই যে প্রদেয় হিসাব 150 টাকা, এই যে পাওনাদার প্রদেয় হিসাব 150 টাকা পাওনাদার। আর দেখি কোথায়, এই যে ক্রেডিট, আরেকটা ক্রেডিট আসছে প্রদেয় হিসাব 600 টাকা, দেখি আর কোথায় আছে, আর নাই। তাহলে কত, 600 এদিকে আর ওদিকে হচ্ছে 150, এই যে প্রদেয় হিসাবের নর্মালি যে রেওয়া বিল দেওয়া ছিল এখানে ছিল এই জেটটা। তারপর আমরা কাজ করলাম, দুইটা ক্রেডিটের জেট ছিল, এই দুইটা যোগ করলাম, 600 আর 100, 750 টাকা। তাহলে মোট পাওনাদার হয়ে গেল কত, এদিকে 750 আর আগে ছিল 1954 টাকা, 2704 টাকা প্রদেয় হিসাব বা পাওনাদারের জের হলো। মূলধনের কোনো কাজ আমরা করি নাই, মানে জাবেদা আসে নাই সংশোধনী, তাই বরাবর যা আছে তাই এখানে বসছে। আর সংশোধনীতে কোনো কাজ না থাকলে যে এখানে কিছু লিখবা না, দেখছো ফাঁকা আছে, এটা বুঝতে হবে, যে যে ফাঁকা, সংশোধনীতে কোনো কাজ না থাকলে ফাঁকা, ডাইরেক্ট গিয়া যেটা সেখানে বসবে।
এখন আসি উত্তোলন। উত্তোলন ডেবিট হচ্ছে 1000 টাকা, উত্তোলনের কোনো কাজ নাই, যা আছে তাই সংশোধিত রেওয়া মিলে গিয়ে বসে গেছে। মেরামত সেবা আয়, সেবা আয় ক্রেডিট ছিল 8296 টাকা, এটা আমার রেওয়া মিলে। তারপরে আমাদের সেবা আয় নিয়ে কিছু সমন্বয় হয়েছিল, দেখি তো কী কী। সেবা আয়, সেবা আয়, সেবা আয়, সেবা আয়, এই যে মেরামত সেবা আয়, একটা ছিল ডেবিটের আর একটা ছিল কি, কই, মেরামত সেবা আয় ক্রেডিট। আচ্ছা, মেরামত সেবা আয় কি নর্মালি হচ্ছে ক্রেডিট, সো ক্রেডিট ক্রেডিট যোগ হবে আর ডেবিটটা কি হবে, ক্রেডিট থেকে বাদ হয়ে যাবে। অঙ্কের মাধ্যমে বুঝিয়ে যে এখানে লেখা আছে, দেখো। মেরামত সেবা আয় নর্মালি যে ছিল 8296 টাকা, আর ডেবিট আইটেমে ছিল একটা 400 টাকার কারেকশন, ক্রেডিট আইটেমে কত 600 টাকার কারেকশন। তাহলে প্লাস মাইনাস করার ফলে কী হলো, 8496 টাকা সেবা আয়ের জের হয়েছে। ঠিক আছে, ডেবিট ক্রেডিট তো বুঝোই, ডেবিটের সাথে ডেবিট যোগ আর ক্রেডিটের সাথে ক্রেডিট যোগ। সো ডেবিট জের বড় হলে ব্যালেন্স হবে ডেবিটের, ক্রেডিট জের বড় হলে ব্যালেন্স হবে ক্রেডিটের। খতিয়ানের মতোই, খতিয়ানে যেরকমভাবে আমি ব্যালেন্স বের করতাম, এইটাই এখানে করছে। মেরামত সেবায় ক্রেডিট, এই যে 8496 টাকা। তারপরে আসি বেতন খরচ। বেতনের সাথে কোনো কাজ হয় নাই, সমন্বয়, তো বেতন ডেবিট ছিল, এই চূড়ান্ত রেওয়া মিলর বেতন ডেবিটের ঘরে আসছে। বিজ্ঞাপন খরচ, বিজ্ঞাপনের কি 122 টাকা ছিল ব্যালেন্স। বিজ্ঞাপনের আর মনে হয় কিছু যুক্ত করছে নতুন, এই যে বিজ্ঞাপনের কি করছে, একটা সমন্বয় ছিল। বিজ্ঞাপন খরচ নর্মালি থাকে ডেবিট, মানে রেওয়া মিলেই, আর সংশোধনীতেও আমার একটা ডেবিটের টাকা পাওয়া গেছে কত, 52 টাকা। তাহলে এই 52 টাকা ডেবিট পাশে বিজ্ঞাপনের সাথে নিয়ে নিতে হবে। এই যে আমরা নিয়ে নিছি, বিজ্ঞাপন নর্মালি ছিল 122 টাকা, আর এই যে সংশোধনের 52 টাকা। সো ডেবিট যেটা আমার কত, 174 টাকা বিজ্ঞাপনের। এখন আসি কি অনিশ্চিত হিসাবে। এখন আসি শেষেরটায়। এই প্রথম রেওয়া মিলে আমাদের কি ছিল, অনিশ্চিত হিসাব ছিল 369 টাকা। ঠিক আছে, অনিশ্চিত হিসাবের কি আছে, অনিশ্চিত হিসাবেরও তো জের আছে, তাই না? অনিশ্চিত হিসাবের জের মানে কি, এই যে সংশোধনীতে অনিশ্চিত হিসাব ছিল না, এই যে এখানে ছিল অনিশ্চিত হিসাব কত, ক্রেডিট একটা, এইখানে একটা অনিশ্চিত হিসাব ক্রেডিট, তারপরে আরও আছে অনিশ্চিত হিসাব ক্রেডিট, তারপরে আবার এখানে আছে অনিশ্চিত হিসাব ডেবিট, তারপরে আবার এখানে অনিশ্চিত হিসাব আছে ক্রেডিট, তারপরে এখানে কি আছে অনিশ্চিত হিসাব ডেবিট। যাই হোক, অনিশ্চিত হিসাবের ডেবিট এবং ক্রেডিট করা যোগ বিয়োগ করে নিবা। ঠিক আছে, অনিশ্চিত হিসাবের সকল ডেবিট আইটেম মিলে কত হয়েছে দেখো এখানে, এই যে 600 + 600 1200 টাকা, আর এই পাশেও মিলে সব মিললে কত হয়েছে, 1200 টাকা হয়েছে অনিশ্চিত হিসাবের আর কি জের। সো 1200 টাকা এখানে, 1200 টাকা এখানে, মানে সবগুলি যোগ করছে। অনিশ্চিত হিসাবের ডেবিটগুলি, ডেবিট অনিশ্চিত হিসাবগুলি এখানে করছে, আর এই পাশে ক্রেডিট অনিশ্চিত হিসাবের এন্ট্রিগুলি এখানে বসাইছে। সো এটা বসানোর পরে, এটা তো আমার নর্মালি আগের যোগফল ছিল, তাই না, নর্মালি রেওয়া মিল যেটা দেওয়া ছিল। এখন আমরা কি করব, এই সমস্ত সকল কিছুর যোগফলটা, মানে শুধু সমন্বয়গুলোর যোগফলগুলো এখানে লিখবো, এই যে এই জায়গাগুলোতে লিখব। লিখার পরে কি করব, এই যে পাশে সংশোধিত রেওয়া মিল, কারণ সংশোধিত রেওয়া মিলে তো আমরা যোগ বিয়োগ করে কি করছি, বসাইছি, তাই না? তো যোগ বিয়োগ করার পরে কি করব, একটা নর্মালি আবার এইখানে সবগুলো যোগ করব, এই যে এইভাবে যোগ করে নিয়ে এসে যে এখানে বসাবো নিচে, আর এই যে নিচেরগুলো কী করবো, এইভাবে যোগ করে নিয়ে এসে বসাবো। বাস, শেষ, আমাদের সংশোধিত রেওয়া মিল কমপ্লিট। প্রথমে নর্মাল রেওয়া মিলটাকে চেক করব ঠিক আছে কিনা, তারপরে সংশোধনীগুলি পড়বো, সংশোধনীগুলি ঠিকঠাক করব, তারপরে সংশোধনীগুলোকে নিয়ে ডেবিট ক্রেডিটগুলোকে ডেবিট ক্রেডিটের পাশে যোগ বিয়োগ করে সংশোধিত রেওয়া মিল তৈরি করব। এই হচ্ছে ঝামেলা। ঠিক আছে, এই হচ্ছে ঝামেলা, আর কোনো এখানে ব্যাপার নাই, ছোট্ট জিনিস, আশা করি সহজে বুঝতে পেরেছেন। যদি